হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা এই ভিডিও ডিপ অ্যানালিসিসের যেখানটা আজকে আপনার একটা ইম্পর্টেন্ট টপিক কভার করতে যাচ্ছি। এই টপিকটা ব্যাপারে তো আপনারা অলরেডি আজকে সকালবেলা জেনেই গেছিলেন আমাদের হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের ভিডিওর মাধ্যম দিয়ে। আর সেই রিলেটেড কন্টেন্টও আপনারা ইংলিশে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও পেয়ে গেছিলেন। বা এটা আপনারা নিশ্চয়ই পড়েছেন। পড়ার পরে আপনাদের কিছু ডাউট থেকেছে। সেই ডাউটটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে ক্লিয়ার করব। চলুন সবার আগে দেখি আর্টিকেলের টাইটেলটা কি। টাইটেলটা হলো ইন্ডিয়া লিপস ফ্রম ব্যাক অফিস টু গ্লোবাল ব্রেন ট্রাস্ট। তো সবার আগে শুরু করার আগে আমরা দেখিনি এই আর্টিকেলটার ব্যাকগ্রাউন্ড থিমটা কি। আর্টিকেল ব্যাকগ্রাউন্ড থিম হলো ইন্ডিয়াস গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার। আমরা জানি রিসেন্টলি বাজেটে অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়াইজ এআই সামিট যেটা 2026 গুরুগ্রামে হয়েছে ভারত মণ্ডপমে, সেখানটায় কিন্তু এই ইন্ডিয়াস গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার নিয়ে এআই রিলেটেড একটা বড় পুশ দেওয়া হয়েছে, কিন্তু বাজেটেও সেই জিনিসটা পোর্ট্রে করা হয়েছে। তো আমরা এক্সপেক্ট করছি যে এইবার এখান থেকে প্রশ্ন আসবেই। প্রশ্ন আসলে চলুন সবার আগে দেখে নিই ইউপিএসসিতে কোথায় হেল্প হবে আমাদের। এটা ইউপিএসসি জিএস পেপার 3 ইকোনমিক্সে আপনাকে অনেকটা হেল্প করবে মেন্সে অ্যাজ ওয়েল অ্যাজ প্রিলিমসে তো করবেই। এটা অলরেডি আমরা প্রিলিমস বাইটেও কভার করেছি আগে, যাতে আপনাদের প্রিলিমসের পার্সপেক্টিভ দিয়ে এই প্রশ্ন যদি আসে যাতে আপনারা ভালো করে এক্সাম হলে ট্যাকেল করতে পারেন। এবার আমরা এটাকে মেন্সের পার্সপেক্টিভ দিয়ে দেখব। তো প্রিলিমসে আমরা জেনে নিলাম, একটা আইডিয়া পেয়ে গেলাম আন্ডারলাইন থিম কি, আমরা এটা দেখে নিলাম কোথায় হেল্প হবে। তো এই রিলেটেড চলুন একটা মডেল কোশ্চেনও দেখে নিই, যে মডেল কোশ্চেন কীরকম হতে পারে। কোশ্চেন বলছে ইন্ডিয়াস গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার হ্যাজ ট্রান্সেন্ডেড ফ্রম কস্ট আরবিট্রেজ ইউনিট টু স্ট্র্যাটেজিক ইনোভেশন হাব। এই পার্টটা কিন্তু মনে রাখবেন, কস্ট আরবিট্রেজ ইউনিট টু স্ট্র্যাটেজিক ইনোভেশন হাব। এটা কি বলছে এটা কিন্তু ভিডিওর মাধ্যম দিয়ে আমরা ক্লিয়ার করব। ডিসকাস দি ফ্যাক্টরস রেসপন্সিবল ফর দিস ট্রান্সফরমেশন অ্যান্ড এক্সামাইন দেয়ার ইমপ্লিকেশন ফর ইন্ডিয়াস ইকোনমিক গ্রোথ। 250 ওয়ার্ড, 15 নম্বরে। এই ভিডিওটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এটা আমি গ্যারেন্টি দিচ্ছি যে এই প্রশ্নের উত্তরটা আপনারা লিখতে পারবেন। লিখে আপনারা কিন্তু আমাদের রাইস আইএস ওয়েবসাইটে নিশ্চয়ই জমা দেবেন, জমা দিয়ে তার ফিডব্যাকও নেবেন। তো এবার আমরা মেন কন্টেন্টে আসি। আমরা একটা আন্ডারলাইন থিম দেখে নিলাম, কোথায় হেল্প করবে সেটা দেখে নিলাম, আর্টিকেল দেখে নিলাম, সেই রিলেটেড কোশ্চেনও দেখে নিলাম। শুরু করার আগে আমরা যেরকম প্রত্যেক দিন করি, যে আমরা এইটাকে একটা মেন্স অ্যান্সার রাইটিংয়ের ফ্রেমওয়ার্কে সাজাবো, যেখানটা আমরা থিমের কনটেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দেখব, তারপরে তার সিগনিফিকেন্স দেখব যেরকম আমরা অ্যান্সার রাইটিংয়ে করে থাকি, তারপরে সেই থিমের কি চ্যালেঞ্জেস দেখব, চ্যালেঞ্জেস দেখার পরে কিছু আমরা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দেখব, তারপরে তার ওয়ে ফরওয়ার্ড দেখব, আর অ্যাট লাস্ট কনক্লুড করব। আর এই ফ্রেমওয়ার্কটাই আপনাদেরকে মেন্স হলে একদম সেম টু সেম জিনিসটাকে ইউজ করতে পারবেন এই ফ্রেমওয়ার্কটাকেই। তো আমরা কন্টেন্টটা যেটা দিচ্ছি ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে, আমরা কিন্তু এটাই মাথায় রেখে দিচ্ছি যে আপনারা যাতে সেম কন্টেন্টটা রেপ্লিকেট করতে পারেন হলে। আইডিয়াও পেয়ে গেলাম। তো চলুন কনটেক্সট দিয়ে সবাই আগে শুরু করি। আমি যেরকম আগেও বলছিলাম যে রিসেন্টলি ইউনিয়ন বাজেটের 2026-27 আর অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়া এআই সামিট 2026-এ যেটা ভারত মণ্ডপমে হয়েছিল, ইন্ডিয়া কিন্তু একটা বড় পুশ করছে এই টেক সভরেনিটির জন্য। টেক সভরেনিটির একটা মেজর পিলার হলো বা বেসমেন্ট হলো এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার, যেখানটায় ইন্ডিয়া এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারকে আর কোনো রকম একটা ব্যাক অফিস হিসাবে দেখছে না। যেটা পোস্ট 1991 লিবারালাইজেশনের পর থেকে আমরা যেটাকে ব্যাক অফিস দেখছিলাম এই কাজটাকে, সেটাকে ইন্ডিয়া আর কিন্তু ব্যাক অফিস হিসাবে দেখছে না। কেন কি, এখন এইটা একটা বড় হাব হয়ে দাঁড়িয়েছে, যেখানটা আমরা R&D করছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করছি ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, আমরা সেমিকন্ডাক্টর বানাচ্ছি, আমরা সাইবার সিকিউরিটি নিয়ে ডিল করছি, আমরা জেনারেটিভ এআই নিয়েও ডিল করছি, যেটাকে আমরা শর্ট ফর্মে জেন এআই বলি, সেটাকে ডেভেলপ করছি। আর নতুন নতুন গ্লোবাল প্রোডাক্টস আর এআই মডেলসও ডেভেলপ করছে এই রিলেটেড। তো আমরা দেখে নিলাম যে কনটেক্সটটা কি, কেন ফ্লোটে এসছে। তো আপনাদের যাদের যাদের ডাউট আছে যে এই গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার এটা কী, এবার আমি তাদের জন্য একটু ক্লিয়ার করে বলি।
তো ক্ল্যারিফাই করি, তো গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার হলো এরকম কোনো একটা জিনিস, যে স্পেশালি জিনিস তো বললে ভুল হবে, এটা কিন্তু একটা এমএনসি, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, যারা আপনার দেশে এসে নিজেদের স্পেশালাইজড হাব বসাচ্ছে, যাতে সেখানটার যে ডিমান্ডটাকে সেটাকে কাটার করতে পারে। ডিমান্ড কীরকম? আইটি, ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্স রিলেটেড, আর&ডি রিলেটেড, অ্যানালিটিক্স, এই সব নিয়ে তারা ডিল করবে। তারা কিন্তু আপনার এখানটায় বেস ছিল না, সেই মাল্টিন্যাশনাল কোম্পানিজগুলো আপনার এখানটায় বেস ছিল না, কিন্তু কিন্তু কেন কি আপনি লিউক্রেটিভ পলিসিস বা এরকম কোনো ডেভেলপমেন্ট করছেন, যার জন্য সেখানটায় তারা আপনার এখানটায় বসাচ্ছে নিজেদের হাবগুলো। আর এই রিলেটেড আমরা কিছু ডেটা দেখে নিই। ইন্ডিয়ার কারেন্ট কনটেক্সটে আমরা দেখতে পাচ্ছি অ্যারাউন্ড 1850 থেকে বেশি জিসিসিস ইন্ডিয়াতে আছে, যেটা কি অ্যারাউন্ড গ্লোবালের 50%। সেকেন্ড, এরা ডাইরেক্টলি 2 মিলিয়ন জবস ক্রিয়েট করছে ইন্ডিয়াতে, ওয়ারাস ইনডাইরেক্টলি যদি দেখি আমরা অ্যারাউন্ড 10 মিলিয়ন জব ক্রিয়েট করছে। আপনি বুঝতে পারছেন আর কত বড় রোল প্লে করছে এরা? এই দেখুন, ডাইরেক্ট 2 মিলিয়ন, ওয়ারাস ইনডাইরেক্ট 10 মিলিয়ন পিপলকে এরা এমপ্লয়মেন্ট দিচ্ছে। থার্ড, দো এরা 1850টা আমরা দেখলাম, এরা অল জিসিসিস, তার মধ্যে কিন্তু 500+ জিসিসি যারা এক্সক্লুসিভলি এআই আর অ্যাডভান্স অ্যানালিটিক্স নিয়ে কাজ করছে, যাদের রেভিনিউ কন্ট্রিবিউশন কিন্তু অ্যারাউন্ড $70 to $75 বিলিয়ন, আর যেটা প্রজেক্ট করা হচ্ছে অ্যারাউন্ড $105 বিলিয়ন পর্যন্ত যাবে বাই 2030। এই ডেটাগুলো কিন্তু আপনারা মনে রাখবেন। চারটে কী কী ডেটা? একটা স্কেল নিয়ে তাদের, আরেকটা এমপ্লয়মেন্ট নিয়ে, আরেকটা স্পেশালাইজেশন নিয়ে, আর ফোর্থ রেভিনিউ কন্ট্রিবিউশন নিয়ে। এই চারটে পার্টে আমরা এটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার যে লার্জেস্ট গ্লোবাল হাব, সে কিন্তু ইস্টার্ন ইউরোপ আর তার সাথে সাউথ ইস্টার্ন এশিয়ার থেকেও কিন্তু আগিয়ে দিচ্ছে তাকে। যেরকম আমি বলছিলাম যে কন্টেন্টও সেম, ডেটা রিলেটেড, 1800+ জিসিসিস, তার মধ্যে থেকে 50% অফ টোটাল ওয়ার্ল্ডস। এরা 2 মিলিয়ন প্রফেশনাল ডাইরেক্টলি, 10 মিলিয়ন ইনডাইরেক্টলি, 500+ যেরকম আমি বলছিলাম যারা অ্যাডভান্সে কাজ করছে। আর ইন ফিউচার যেরকম আমি বলছিলাম 70 to 75 বিলিয়ন, এটা 2030-তে এতটা চলে যাবে। তো আমরা তো এর ডেফিনেশন আর কি ডেটা পয়েন্টস বুঝে গেলাম। চলুন এর আমরা সিগনিফিকেন্স দেখি, যে এর সিগনিফিকেন্স কোথায় আছে। তার মানে আমরা যে বলছি যে এই জিসিসির দরকার বা ইন্ডিয়াটা গ্লোবাল হাব এই জিসিসির জন্য, জিসিসির সিগনিফিকেন্সটা কি? তো সিগনিফিকেন্স আমরা মেনলি 3টে সাব পয়েন্টসে পড়ব। একটা, আমরা তার ইকোনমিক প্রসপেক্টিভ দেখব। সেকেন্ড, তার এমপ্লয়মেন্ট প্রসপেক্টিভ দেখব। আর ফোর্থ, এইটা আমাদের গ্লোবাল ডিপ্লোমেসিতে কি হেল্প করছে সেটাও দেখব। তো প্রথম সিগনিফিকেন্স যেটা আমি বলছিলাম ইকোনমিক প্রসপেক্টিভের সিগনিফিকেন্স, সেখানটা আমি আগেই বলছিলাম আপনাকে যে অ্যারাউন্ড 70 মিলিয়ন, সেটা প্রজেক্ট করছে 105/2030। সেকেন্ড, এটা কিন্তু 20% অফ ইন্ডিয়াস টোটাল সার্ভিস এক্সপোর্ট। আর আপনারা জানেন এখন ওয়ার্ল্ড ইকোনমি কিন্তু সার্ভিসের দিকে বেশি অ্যালাইন্ড হয়ে আছে। মোস্ট অফ দি, আমাদের মতন ইন্ডিয়াও কিন্তু সার্ভিসের দিকে বেশি অ্যালাইন্ড। সেকেন্ড, এটা একটা আমাদেরকে ইনভেস্টমেন্ট মডেল কিন্তু দেখিয়ে দিচ্ছে, যেটা কি এফডিআই থেকে শিফট করিয়ে হিউম্যান ক্যাপিটালের উপরে ইনভেস্টমেন্ট করতে বলছে। মুভিং ফ্রম এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেখানটা আমরা জানি মানিটারি বেনিফিটস, সেখানটার থেকে হিউম্যান ক্যাপিটাল, হিউম্যানের ক্যাপিটালের উপর ইনভেস্টমেন্ট হচ্ছে। না লাস্ট, এটা আমাদেরকে কিন্তু একটা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের কুশন ক্রিয়েট করে দিচ্ছে, যেখানটা আমরা জানি যে আমরা কিন্তু গুডস অনেক বেশি ইম্পোর্ট করি, যার জন্য আমাদের অনেক কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট থাকে। এবার যখন আমাদের কাছে এরকম জিসিসিস থাকবে, আমরা তো অল ওভার গ্লোবকে সার্ভিসেস দেবো, আর যখন সার্ভিসেস দেবো তাদেরকে, সেখান থেকে আমরা রেভিনিউ আর্ন করব। আর যখনই রেভিনিউ আর্ন করবে, সেটা আমাদেরকে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটকে একটা কুশন দেবে, যাতে সেটা আমাদেরকে এফেক্ট না করতে পারে 1991-এর মতন। প্রথম পার্ট ইকোনমিক। সেকেন্ড, পয়েন্ট 2 অ্যান্ড পয়েন্ট 3 আমরা অ্যারাউন্ড আপনার এমপ্লয়মেন্ট নিয়ে দেখে নেব। একটা যেখানটায় ব্রেন ড্রেন এখন পর্যন্ত দেখে আসছিলাম, সেখানটা ব্রেন গ্রেন শিফটে দেখতে পাচ্ছি,
যেটাকে আমরা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টেও ধরতে পারি, যেখানটায় এন্ড টু এন্ড ওনারশিপের কথা বলা হচ্ছে। কেন কি এইটা আইডিয়াতেই সীমিত থাকছে না, কিন্তু একটা গ্লোবাল প্রোডাক্ট হিসাবে লঞ্চ হচ্ছে। সেকেন্ড, ইন্ডিয়া কিন্তু এখন একটা জেন এআই বা সেমি কন্ডাক্টর আর সাইবার সিকিউরিটির জন্য কিন্তু ইনোভেশন হাব হয়ে দাঁড়াচ্ছে, যেখানটায় দেখছি আমরা মাল্টিপল টাইম ইন্ডিয়া কিন্তু লিড ফ্রন্টে এসে নতুন নতুন জিনিস আবিষ্কার করছে ইন দি ফিল্ডস লাইক সাইবার সিকিউরিটি, জেনারেটিভ এআই, সেমি কন্ডাক্টর হিসাবে। আর তার সাথে আমাদের কিন্তু আইপি, তার মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, সেটার কিন্তু ফাইলিংও কিন্তু বাড়ছে দিনকে দিন, আমরা দেখতে পাচ্ছি ইনক্রিজিং শেয়ার। তার জন্য কিন্তু আমরা মাল্টিপল কান্ট্রিজের সাথে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্টও সাইন করছি, যাতে আমাদের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসগুলো তারাও মানে আর তাদেরটা আমরাও মানি। সেকেন্ড চলে গেল। থার্ড, এবার আমরা কোর এমপ্লয়মেন্টের দিক থেকে দেখব, যেখানটায় এটা হাই ভ্যালু জব ক্রিয়েট করছে। যেরকম আমি আগেও বলছিলাম আপনাদেরকে, 2 মিলিয়ন প্লাস ডাইরেক্ট হাই পেইং প্রফেশনালসদেরকে এমপ্লয়মেন্ট দিচ্ছে। সেকেন্ড, এতে কিন্তু একটা ডিসেন্ট্রালাইজেশন হচ্ছে। আপনি জানেন যখনই এরকম আইটি আসবে তখন ডিসেন্ট্রালাইজেশন হবে, ওয়ার্ক ফ্রম হোম কালচার। এর জন্য আমরা দেখতে পাচ্ছি টায়ার 2 টায়ার 3 সিটিজেও কিন্তু গ্রোথ হচ্ছে। সেটার একটা আমরা বেসমেন্ট দেখতে পারি যে টায়ার 2 টায়ার 3 সিটিজের যে বিল্ডিং বা ইনফ্রাস্ট্রাকচার বা প্রপার্টিজেও কিন্তু হাইক প্রাইস হচ্ছে, প্রাইসগুলো রাইজ করছে। কেন? কেন কি প্রফেশনালসরা এখন ঘর থেকে কাজ করছে। সেকেন্ডলি যার জন্য কি হচ্ছে, ওরা ঘর থেকে একটা মডেল ক্রিয়েট করতে পারছে। আর এখন দিল্লি, বোম্বে, কলকাতা আর চেন্নাই এদের মধ্যেই, ব্যাঙ্গালোর এদের মধ্যেই সীমিত নেই জিনিসপত্র, কিন্তু এটা হাব অ্যান্ড স্পোক মডেল দিয়ে আহমেদাবাদ, ইন্দোর, কোচি, এরকম আরও যেগুলো এরকম মেট্রোপলিটন সিটিজ ছিল না, সেখানটাও ওরা এই প্রফেশনালসরা গিয়ে কাজ করতে পারছে। আর তার সাথে একটা ইকোসিস্টেম মাল্টিপ্লায়ার এফেক্ট হচ্ছে, যেখানটা আমরা দেখছি, আমি বলছিলাম না যে অ্যারাউন্ড 2 মিলিয়ন ডাইরেক্ট জবস অ্যাজ 10 মিলিয়ন ইনডাইরেক্ট জবস। তো বলছে এভরি 1 ডাইরেক্ট জবস ও কিন্তু 3 থেকে 4 ইনডাইরেক্ট জবস ক্রিয়েট করছে। যেরকম আমি বলছিলাম রিয়েল এস্টেটের ক্ষেত্রে, যখন লোকেরা 2 টায়ার 3 টায়ার সিটিজে গিয়ে থাকবে, সেখান থেকে কাজ করতে পারবে, রিয়েল এস্টেটের দাম বাড়বে, হসপিটালিটির দাম বাড়বে, ওখানটার ট্রান্সপোর্টেশন ইজ করানোর জন্য ট্রান্সপোর্টেশনে ইনভেস্টমেন্ট হবে। তো একটার মধ্যে ইনভেস্টমেন্ট করতে গিয়ে আমরা দেখছি অটোমেটিক অন্য জায়গাও ডেভেলপ হচ্ছে। তো এটাই আমরা মাল্টিপ্লায়ার বলি, এটাকে ইকোসিস্টেম মাল্টিপ্লায়ার। থার্ড দেখে নিলাম। ফোর্থের দিকে আমরা যেরকম বলছিলাম ডিপ্লোম্যাটিক সাইডটা দেখব, যে এটা আমাদেরকে গ্লোবালি কোথায় হেল্প করবে। এটা আমাদেরকে টেক সভারেনিটি, আমরা প্রথমেই কিন্তু পড়ছিলাম যে ইন্ডিয়াই পুশটা দিচ্ছে কিন্তু টেক সভারেন হওয়ার জন্য। এটা আমাদেরকে টেক সভারেন হতে হেল্প করবে। কেন কি এই এই কোম্পানিজগুলোই কিন্তু ফরচুন 500-এর সাপ্লাই চেনে আসবে আর গ্লোবাল ফ্রেমওয়ার্কে আমাদের একটা নাম করবে। সেকেন্ড, এই যে এআই মডেল লাইক ভারত জেন, এরা ইন্ডিয়ার ডেটা সেটটাকে নিজের কাছেই রাখবে, যাতে আমাদের অটোনমি আমাদের কাছে মেনটেন থাকে। আর তার সাথে অ্যাট লাস্ট আমাদের কাছে আমাদের কিন্তু একটা ওদের বাইরের দেশদের আমাদের প্রতি কিন্তু ডিপেন্ডেন্সি বাড়াবে। আর তারা এটা চাইবে যাতে ইন্ডিয়া স্টেবিলাইজ থাকুক। যেরকম আমরা প্রত্যেকবারই দেখি, স্টেবল ইউএস এনশিওর যে দেশ, পুরো বিদেশ সবাই স্টেবল থাকবে। ইনস্টেবল ইউএস কিন্তু তার চারিপাশের পেরিফেরিকেও ইনস্টেবল করে দেয়। তো যখন সব জিসিসি, মোস্ট অফ দি 50% জিসিসি যখন ইন্ডিয়াতে থাকবে, এই এমএনসিসগুলো চাইবে যে আমরা যাতে স্টেবল থাকি। কেন কি আমরা স্টেবল থাকলেই তাদের ইকোনমিক কন্ডিশন স্টেবল থাকবে, আর তাদের ইকোনমিক কন্ডিশন স্টেবল থাকলে তারা অন্য অন্য জায়গায়ও ক্যাসকেডিং এফেক্টে ডেভেলপমেন্ট করতে পারবে। তো আমরা কিন্তু একটা কি স্টেক হোল্ডার হয়ে দাঁড়াবো গ্লোবাল প্রসপেক্টিভে। তো আমরা সিগনিফিকেন্স অফ জিসিসিস আমরা দেখে নিলাম ফর ইন্ডিয়া। তো যদি সিগনিফিকেন্স এত ভালোই হয়তো হচ্ছে না কেন, নিশ্চয়ই কোথাওটা ল্যাকিং থেকে যাচ্ছে, আর সেটাকে আমাদেরকে অ্যান্সার রাইটিংয়ে ইনকর্পোরেট করতেও হয়। তো অ্যান্সার রাইটিংয়ে চলুন আমরা চ্যালেঞ্জেসগুলো দেখিনি, যে চ্যালেঞ্জেস কী কী দাঁড়াচ্ছে। সেম এই চ্যালেঞ্জেসগুলোকেও যেরকম আমরা সিগনিফিকেন্স দেখেছি, চ্যালেঞ্জেসগুলোকেও আমরা 3-4 ভাগে ভাগ করব। যেখানটা ডিমান্ডের সাইড দেখব, আমরা সাপ্লাইয়ের সাইড দেখব, প্রত্যেকটা রেগুলেটর সাইড, তার মানে স্টেক হোল্ডার সাইড, আমরা রেগুলেটরের সাইড দেখব, আর একটা গ্লোবাল পার্সপেক্টিভ অল স্টেক হোল্ডার তাদের সাইডটাও দেখব। তো সবাই আগে আমরা সাপ্লাই সাইডটা দেখে নিই, যেখান থেকে প্রফেশনালসরা আসবে। তো বলছে একটা মিসম্যাচ হয়ে দাঁড়াচ্ছে, যেখানটা ট্যালেন্ট আর স্কিল প্যারাডক্স হয়ে দাঁড়াচ্ছে, যে ট্যালেন্ট আছে
কিন্তু স্কিল নেই, স্কিল আছে কিন্তু ট্যালেন্ট নেই। যেরকম আমাদের মোস্ট অফ দি গ্র্যাজুয়েট তারা 50%ই তারা এমপ্লয়েবল, এই ডেটাটাও আমরা পরের দিকে দেখব। তার সাথে আমাদের কিন্তু স্পেশালাইজডের উপরে শর্টেজ আছে। যেরকম ইঞ্জিনিয়ার্স যারা সুপার স্পেশালাইজড ইন কম্পিউটিং, কোয়ান্টাম কম্পিউটিং, সাইবার সিকিউরিটি বাই ডিজাইন অ্যান্ড ভিএলএসআই ডিজাইন, তাদের কিন্তু শর্টেজ আছে। দো আমাদের কাছে অনেক গ্র্যাজুয়েটস আছে কিন্তু স্পেশালাইজড গ্র্যাজুয়েটের একটা শর্টেজ আছে। সেকেন্ড, আমি যেরকম বলছিলাম আপনাদেরকে, অনলি 45-50% ইঞ্জিনিয়ার তাদেরকে গ্র্যাজুয়েট করা যাবে। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি একটা ওয়েজ ইনফ্লেশন ডিউ টু পোচিং ওয়ার হচ্ছে, যেখানটায় ভালো ভালো কোম্পানিজরাই একমাত্র হায়ার করতে পারছে। গ্রাউন্ড লেভেল যারা এই সব কোম্পানিজে একদম এখনও তারা নেসেন্ট স্টেজে আছে, তারা এরকম কিছু করতে পারছে না। সেকেন্ড, আমরা সাপ্লাই সাইড দেখলাম, আমরা ডিমান্ড সাইড দেখি, যেখানটায় আমরা রেগুলেটরের সাইডটাও দেখবো, তারাও তো একটা স্টেক হোল্ডার। তো রেগুলেটরের সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপল জায়গায় মাল্টিপল কমপ্লায়েন্সেস করতে হচ্ছে সবাইকে। যেরকম তার মধ্যে থেকে একটা বড় এক্সাম্পল হলো ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট 2023, যেখানটায় মাল্টিপল আপনাকে ন্যাভিগেট করা হচ্ছে গোলগুলোকে কমপ্লায়েন্ট আপনাকে করতে, যেটাকে করতে গিয়ে চ্যালেঞ্জেস ফেস করছে তারা। ট্যাক্স লিটিগেশনও আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট সেম ট্যাক্সে স্টেবল থাকছে না, অনেক সময় ট্যাক্স বাড়াচ্ছে, বার্ডেন করছে ট্রান্সপারেন্ট প্রাইসিংয়ের মাধ্যমে, আবার অনেক সময় করছে না, আবার লিবারেশন পলিসিস নিয়ে আসছে। যেরকম আমরা পড়ছিলাম ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, আমরা অনেক জায়গায় যেরকম সাইন করছি, অনেক জায়গায় কিন্তু করছিও না। তার জন্য কি হচ্ছে, আইপি ওনারশিপ নিয়ে একটা অ্যাম্বিগুইটি থেকেই যাচ্ছে। থার্ড, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে, যেখানটায় আমরা তো বলছি টায়ার 2 টায়ার 3 সিটিসে ডেভেলপমেন্ট হবে, কিন্তু অ্যাকচুয়ালি তো হচ্ছে না। অনলি টায়ার 1 সিটিস লাইক ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে, সেখানটাই কনসেন্ট্রেশন হয়ে যাচ্ছে এই বড় জিসিসিসগুলোর। আর টায়ার 2 রেডিনেস দেখাতে পারছে না। তার জন্য কি হচ্ছে, ওয়াইল হাব অ্যান্ড স্পোক ইজ গোল, কিন্তু স্মলার সিটিস কিন্তু ল্যাক হয়ে যাচ্ছে তাদের হাই স্পিড পাওয়ারের জন্য, ভালো গ্রেডে অফিস স্পেসেস নেই বলে, ইন্টারন্যাশনাল এয়ার কানেক্টিভিটি নেই বলে, ইনফ্রাস্ট্রাকচার লো। তার মানে আমরা কিন্তু অ্যাসপায়ার একটা জিনিসের জন্য করছি, কিন্তু তার গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু অন্য কিছু। তো অ্যাট লাস্ট আমরা যদি জিও পলিটিক্যাল রিস্কগুলো দেখি, আমরা দেখছি অনেক কোম্পানিজ কিন্তু ইন্ডিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। কেন কি, দুটো কারণের জন্য। প্রথম কথা, একটা প্রোটেকশনিস্ট মেজার্স নিচ্ছে অন্য অন্য কোম্পানিজ, অন্য অন্য দেশ, যেরকম ইউএস, ইউরোপ। তার জন্য কি হচ্ছে, তাদের কোম্পানিজগুলো সেখানটায় ফেরত চলে যাচ্ছে। আর সেকেন্ড, একটা সাইবার ভালনারেবিলিটিও বাড়ছে, যেখানটায় আমরাই পুশ করে দিচ্ছি তাদেরকে। আমরা দেখছিলাম অনেক ক্ষেত্রেই রেডমি বা এরকম অনেক কোম্পানি, যাদেরকে আমরা এরকম করে প্রুভেন ছিল যে তারা একটা সিন্ডিকেট বা একটা প্রপার একটা র্যাকেট রান করছে ইন্ডিয়াতে, যেখানটার থেকে ইন্ডিয়ার ডেটাগুলো তারা চাইনিজ গভর্নমেন্টকে দিচ্ছিল। যার জন্য আমরাও তাদেরকে এরকম এরকম কমপ্লায়েন্সেসগুলোকে ফলো করতে বলছি, যেখানটায় তারাও পুশ হয়ে যাচ্ছে। একটা তো পুল হচ্ছে এখান থেকে, পুল ফ্যাক্টর, একটা পুশ ফ্যাক্টরও ক্রিয়েট হচ্ছে এখান থেকে। তো আমরা সিগনিফিকেন্সগুলো, চ্যালেঞ্জেসগুলো দেখে নিলাম। তো চ্যালেঞ্জেস দেখার পরে অ্যান্সার রাইটিংয়ের মেন পার্ট হলো আমাদেরকে কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভের কথা বলতে হয়। তো চলুন আমরা কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে নিই, যেখানটা গ্লোবাল ক্যাপাসিটি সেন্টার্স নিয়ে। প্রথম, ফিসকাল অ্যান্ড ট্যাক্স রিফর্মস, যেখানটায় ট্যাক্স হলিডে টিল 2047, তার সাথে অ্যাডভান্স প্রাইজিং অ্যাগ্রিমেন্টেরও কথা বলা হচ্ছে 9 ইয়ার্সের জন্য। তার সাথে আরেকটা পয়েন্ট কি, আমরা কিন্তু জিপিইউ, গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, আমরা জানি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ কম্পিউটার। আমরা সেখানটাও অ্যারাউন্ড 38,000+ জিপিইউজের মধ্যে আমরা ডিপ্লয় করেছি। তার সাথে আমরা লোকাল এলএলএমস কিন্তু ডেভেলপ করছি, লাইক ভারত জেন। আর আগেও যেরকম আমরা বলছিলাম যে আমরা একটা সেফ হারবার, তার মানে সেফ হারবার মার্জিন ক্রিয়েট করছি, যেটা হলো 15.5%। থার্ড, আমরা সিটি ইকোনমিক রিজনসও করছি, যেখানটায় ছোট ছোট সিটিস, যেরকম বলছিলাম যে প্রবলেমগুলো এসে যার জন্য এই পাটনা, কোচি, চণ্ডীগড়, এখানটায় আমরা বারবার করে ইনভেস্ট করছি, 5,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করা যায়, যাতে এই ছোট ছোট শহরগুলোকে ডেভেলপ করা যেতে পারে। তার সাথে ইন্ডিয়ার সেমিকন্ডাক্টর মিশনটাও আছে, যেখানটা 1,000 কোটি টাকা আমরা 2026-27 ইনভেস্ট করব।
আর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক অ্যান্ড টেকনোলজি আর ন্যাসকমের সাথে অ্যারাউন্ড 2 মিলিয়ন সার্টিফিকেশান বের করছে, যেখানটায় স্কিল অ্যান্ড ট্যালেন্ট ডেভেলপমেন্ট হবে। সেখানটায় জেনেসিস স্কিম কি আমাদের, যে আমরা স্টার্ট আপ কালচারটাকে করবো, কেন কি আজকের স্টার্ট আপ গিয়ে কিন্তু কালকের এমএনসিজ হবে। আর তার সাথে অ্যাট লাস্ট আমরা পলিসি ফ্রেমওয়ার্কটাকেও মাথায় রাখবো, কেন কি আমরা দেখছিলাম চ্যালেঞ্জেসে কিন্তু আমাদের রেগুলেটরি অ্যান্ড লিগাল হার্ডেলস ছিল কিছু, ডিপিডিপি অ্যাক্টের মতন। সেখানটা আমরা একটা ন্যাশনাল জিসিসি ফ্রেমওয়ার্ক নিয়ে আসবো, যেখানটায় বলা হবে যে প্রত্যেকটা স্টেট যাতে এই গাইডলাইন্সগুলো ফলো করে। তার সাথে ডিপিডিপি রুলসের মধ্যেও কিছু ক্ল্যারিফিকেশানস নিয়ে আসবো, যাতে ক্রস বর্ডার ফ্লোতে আমরা বেশি রেগুলেশন করতে গিয়ে ওভার প্রোটেকশন যাতে না করে ফেলি, যেখানটা যাতে একটা ফাইন ব্যালেন্স মেনটেন হয়। আর তার সাথে যে পলিসি ফ্রেমওয়ার্ক করেছে তার সাথে কি স্টেট কিছু জিসিসি পলিসিসও নিয়ে আসছে, যেরকম এক্সাম্পল বিহারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিহার একটা জিসিসি পলিসি নিয়ে এসছে 2026-এ। তো গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দেখলাম। অ্যান্সার রাইটিং এর নেক্সট পার্ট, ওয়ে ফরওয়ার্ড। ওয়ে ফরওয়ার্ডে আমরা এটাকে 3টে পার্টে ভাগ করব, 3টে কি 4টে পার্টে ভাগ করব। প্রথম পার্টে আমরা দেখব যে যেখানটায় হিউম্যান ক্যাপিটাল ট্রান্সফরমেশন করব, আবার সাপ্লাই সাইডে। সেকেন্ড, যখন একবার ট্রান্সফরমেশন হয়ে যাবে আমরা রিজনাল ডেভেলপমেন্ট করব, কেন কি আমরা দেখছিলাম রিজনাল ল্যাকিং হচ্ছে। যখন রিজনাল ডেভেলপমেন্ট হয়ে যাবে এরপরে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আর সভরেনিটি নিয়ে ডিল করবো, ওয়ান স্টেপ অ্যাট এ টাইম। আর যখন সব হয়ে যাবে তখন রেগুলেটরি স্টেবিলিটি নিয়ে আসবো আমরা। এটাকে আমরা কিন্তু মনে রাখবো এইভাবে এক্সাম হলে, যাতে আমাদের পয়েন্ট কোনো মিস না হয়। তো প্রথম যেরকম বলছিলাম হিউম্যান ক্যাপিটাল ট্রান্সফরমেশন করব, যেখানটায় আমরা কারিকুলাম শিফট করব, যাতে ইঞ্জিনিয়ার্সরা যেটা পড়ছে সেটাই যাতে করতে পারে, তাদের লার্নিং আর প্র্যাকটিসের মধ্যে যাতে গ্যাপটা ব্রিজ হয়। সেকেন্ড, আমরা স্কুলগুলোকে জেন আই আর নতুন নতুন যে টেকনোলজি, যেরকম আগের দিনের পেপারেও এসেছিলো যে স্কুলিংগুলোকে জেনারেটিভ এআইয়ের মধ্যে পড়াশোনার করাতে কমপ্লায়েন্ট করতে হবে, সেরকম আমরা করতে পারি, যাতে তাদের বাচ্চারাও যাতে ফ্যামিলিয়ার হয়ে যায় ল্যাঙ্গুয়েজ দিয়ে। থার্ড, অ্যাকাডেমিক ইন্ডাস্ট্রি লিঙ্কেজ করতে হবে, যেখানটায় অ্যাকাডেমিক্স থাকবে সেখানটায় ইন্ডাস্ট্রি থাকবে। আর অ্যাকাডেমিক যাতে ইন্ডাস্ট্রির ডিমান্ডটাকে বুঝেই পড়ায়, তাতে কী হবে, যে গ্র্যাজুয়েটসরা প্রথমে আমি বলছিলাম যে গ্র্যাজুয়েটসরা বেরোবে তারা ফিট হয়ে যাবে একদম সেই ইন্ডাস্ট্রির জন্য। সেকেন্ড, রিজনাল ডাইভার্সিফিকেশন করতে হবে, যেরকম দেখছিলাম যে আগে আমরা 5,000 কোটি টাকা খরচা করেছি, এটাকে করে 100+ সিটিস তৈরি করতে হবে জিসিসি প্ল্যানের মধ্যে, যারা সেখানটায় যাতে হাব অ্যান্ড স্পোক মডেল দিয়ে সেগুলোকে করা যেতে পারে। আমাদেরকে মেট্রো কনজাশনও কমাতে হবে, আমরা জানি দিল্লি কিন্তু খুব কনজাস্টেড, যাতে কি হবে অপারেশনাল কস্টও কমাতে হবে আমাদেরকে 25-30%। আর অ্যাট লাস্ট আমাদেরকে 6D আর গ্রিন পাওয়ারের মধ্যে ইমার্জিং হাব হতে হবে, কেন কি যখন জিসিসিসগুলো আসবে তাদেরকে হাই ক্লাস ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে, আর হাই ক্লাস ইনফ্রাস্ট্রাকচার দিলে আমাদের কমিটমেন্টও আছে আমরা ক্লিন এনার্জি নিয়ে আসবো, তার জন্য গ্রিন এনার্জি, তার সাথে 6G এনেবেলড, যাতে স্পিড হয়, কেন কি আমরা জানি ইন্টারনেটের ভিত্তিতেই এই জিনিসগুলো, বেসমেন্টে এই জিনিসগুলো কাজগুলো হবে। থার্ড পয়েন্ট আমরা দেখব আইপি অ্যান্ড সভরেনিটি নিয়ে, তার মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আর তার সভরেনিটি নিয়ে, যেখানটায় এই এমএনসিসগুলো যারা ফাইল করবে নিজের আইপিসগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি, সেগুলোকে যাতে আমরা স্মুথ করতে পারি, তাদেরকে যাতে ইনসেন্টিভাইজ করতে পারি, আমরা আমাদেরকে স্ট্রিমলাইন করতে হবে প্রসেসটাকে। আর তার সাথে এই যে লোকালাইজ, আমরা যাতে ডেটা কলোনাইজেশন না করতে, তার মানে কলোনাইজেশন যাতে না হয়, লোকালাইজেশন হয়। ডেটাটা যাতে আমাদেরকে এরম করে ডেভেলপ করতে হবে যাতে ডেটাটা দেশের বাইরে যাতে সবসময় না যায়, আমরা যাতে অ্যাশিওর করতে পারি যে ডেটাটা আমরা এখানটা লোকালাইজ করতে চাই সেটা যেন টপ নচ কোয়ালিটির হয়। অ্যান্ড অ্যাট লাস্ট রেগুলেটরি স্টেবিলিটি নিয়ে আসতে হবে আমাদেরকে, যেখানটায় ট্যাক্স টেরিজমকে স্ট্রাইক অফ করতে হবে, যেরকম বলছিলাম 15.5% সেফ হারবার মার্জিন দিয়ে ফাস্ট ট্র্যাক করতে হবে এই অ্যাডভান্স প্রাইসিং এগ্রিমেন্টের মাধ্যম দিয়ে। গ্রিন জিসিসিস করতে হবে, যারা ফিউচার, যারা তারা যাতে আমাদেরকেও আমরাও তাদেরকে হেল্প করতে পারি, অ্যান্ড অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তারাও যাতে আমাদেরকে হেল্প করতে পারে নেট জিরো টার্গেটের মাধ্যম দিয়ে, যেটা আমাদের 2070 গোল। তো অ্যাট লাস্ট আমরা একটা কনক্লুশন দেখে নিই, ব্যালেন্সড কনক্লুশন কী হতে যাচ্ছে এটা। তো এটার ব্যালেন্স কনক্লুশন এটাই হবে যে এভলিউশন অফ জিসিসি একটা কস্ট সেন্টার থেকে একটা গ্লোবাল ইনোভেশন ইঞ্জিনিয়ারিং হয়ে দাঁড়াচ্ছে,
যেটা আগে একটা ব্যাক অফিস ছিল, সেটা এখন একটা ফ্রন্ট ডেস্ক হয়ে দাঁড়াবে। তো ওই কস্ট সেন্টার মানে কি? আমি যেরকম বলছিলাম অনেক কারণের জন্যই জিসিসিস কিন্তু ইন্ডিয়াতে এসছিল। ইনিশিয়ালি জিসিস ইন্ডিয়াতে এমএনসিসগুলো এর জন্য ইন্ডিয়াতে এসছিল, কেন কি আমরা তাদেরকে একটা কম টাকায় ল্যান্ড দিচ্ছিলাম, লোক কম পয়সায় লেবার দিচ্ছিলাম, আমরা ইংলিশ স্পিকিং পপুলেশন ছিলাম। তো এইগুলো তাদেরকে অ্যাট্রাক্ট করেছিল কস্ট সেন্টার্স, কস্ট বেনিফিটে। সেখানটার থেকে আমাদেরকে এখন ইভলভ হতে হবে যাতে গ্লোবাল ইনোভেশন ইঞ্জিনিয়ার্স হিসাবে। এখন তারা খালি কস্ট দেখে যাতে না আসুক, তারা এটা দেখে আসুক যে আমাদের লেবার্সরা কতটা প্রোডাক্টিভ, আমরা কতটা নতুন ডেভেলপমেন্ট করতে পারছিস, আমাদের এখানটায় কতগুলো পেটেন্ট রেজিস্টার্ড হচ্ছে, আমরা নতুন নতুন ইনোভেশনস নিয়ে আসছি, সেগুলো যাতে তাদেরকে অ্যাট্রাক্ট করে, নাকি কস্ট। তাহলে তবেই গিয়ে ইন্ডিয়ার যে 5 ট্রিলিয়ন ইকোনমির যে গোলটা, সেটা ইনশিওর হবে। আর সেটাই যেরকম আগে বলছিলাম যে ব্যাক অফিস থেকে ফ্রন্ট অফিস ইনোভেশনে আমরা চেঞ্জ করতে। তো আজকের টপিক এটুকু অবধি। যেরকম আমি আপনাদেরকে বলছিলাম আগেও যে সেম কন্টেন্ট আমি যেটা আপনাদেরকে পড়ালাম, সেম কন্টেন্ট কিন্তু আপনাদের কাছে বেঙ্গলিতে অ্যাভেলেবেল আছে। আপনারা যারা যারা বাংলাতে এক্সাম দিতে, ইউপিএসসি মেন্স এক্সাম দিতে ইচ্ছুক, তাদের জন্য এই কন্টেন্টটাও ওয়েল রিসার্চ কন্টেন্ট, আর গ্যারেন্টিড আপনাদেরকে মার্কস ফেচ করবে। আপনারা এই কন্টেন্টটাও পড়তে পারেন, যাতে আপনাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের জন্য যাতে ইউপিএসসি প্রিপারেশন কোথাও পিছনে না থেকে যায়। আর এরকম অনেক ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হয় যারা একটা কনসেপ্ট বোঝে, কেন কি তারা ইংলিশের সাথে ফ্যামিলিয়ার না বলে সেটাকে প্রথমে ল্যাঙ্গুয়েজটাকে প্রসেস করে, প্রসেস করার পরে তারপরে তার আন্ডারলাইন কনসেপ্টটাকে প্রসেস করে। তো এই যে গ্যাপটাকে, এই গ্যাপটাকে কমানোর জন্যই কিন্তু রাইস আইসের এই ইনিশিয়েটিভটা, যেখানটায় আপনাকে কন্টেন্টের সাথে ল্যাঙ্গুয়েজের ব্রিজটাকে আমরা গ্যাপ করে দিচ্ছি, যাতে যেটাতে আপনি পড়ে অভ্যস্ত সেই রিলেটেডই যাতে কন্টেন্ট পান, আর আপনার যাতে কনসেপচুয়াল ক্ল্যারিটি আরও বাড়ে। তো আজকের ভিডিও এটুকু অবধি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি এই ভিডিও পছন্দ হয়ে ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, অ্যান্ড সাবস্ক্রাইব টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ।